দ্রব্যমূল্যের দাম প্রতি বছরই কোনো না কোনো ফরম্যাটে বাড়ে। এইবারের বিষয়টা একটু ভিন্ন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই জায়গায় এমফাসিস করেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ডলারের দাম এই দুইটার কারণে অনেক বেশি বাড়তেছে। এখন আপনার যে উত্তরের মধ্যে যে জিনিসগুলো দেখলাম মাননীয় মন্ত্রী, আপনি বাজার মনিটরিং এর কথা বলছেন, কিন্তু এখানে রাস্তা মনিটরিং, সিন্ডিকেট মনিটরিং, অনেকগুলো মনিটরিং আছে যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা না নেন, ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন, এই ব্যাপারে আপনি একা কতটুকু পারবেন, অথবা আপনার এই ইন্টার ডিপার্টমেন্টাল কোনো আপনাদের কোনো জয়েন্ট টাস্ক ফোর্স আছে কিনা, যারা আপনারা যদি এক ডিপার্টমেন্টে না পারেন অন্য ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এটা নির্ধারণ করবেন, এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ আপনারা চাইবেন কিনা, কারণ আমাদের শেষ ভরসা স্থল তো সবসময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ক্রাইসিস থেকে বাঁচাই আনছেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমি আগেও বক্তব্যে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং থেকেই দিক নির্দেশনা দিয়েছেন এবং আন্তঃমন্ত্রণালয় একটা সমন্বয় কমিটির মাধ্যমে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। সেইখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতিনিধিরা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং এই টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা আনইন্টারাপ্টেড যে সাপ্লাইটা, গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে পরিবহন পর্যায়ে যেন কোনো প্রতিবন্ধকতা যানবাহনে না হয়, বাজার ব্যবস্থাপনায় না হয়, এই জিনিসের নির্দেশনা দিয়েছেন এবং এই নির্দেশনাগুলি বাস্তবায়ন যেন হয় সেই জন্য আমরা সমন্বিতভাবে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছি। আমরা আশা করতেছি যে আগামী রমজানে আমরা নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারবো এবং কোনো রকম মজুতদারি বা কোনো রকম কারসারি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 161, মাননীয় সদস্য উম্মে কুলসুম স্মৃতি। মাননীয় সদস্য খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম 2, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম 2, উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা 3-এর পক্ষে আমরা তারকা চিহ্নিত প্রশ্ন 161 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 161 সংসদে উত্থাপিত হল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রশ্নটি করেছেন যাকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সারা দেশে শিশু শ্রম বন্ধে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। বর্তমান সরকারের লক্ষ্য এসডিজি বাস্তবায়নের মাধ্যমে 2025 সালের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ সহ সকল ধরনের কাজ হতে বাংলাদেশকে শিশু শ্রম মুক্ত করা। ঝুঁকিপূর্ণ কাজ হতে শিশুদের সরিয়ে আনা লক্ষ্যে সরকার ILO কনভেনশন 138 অনুস্বাক্ষর করেছে এবং তা বাস্তবায়নের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সরকার ও মালিক পক্ষের বিভিন্ন কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজ বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে প্রাতিষ্ঠানিক সেক্টরকে শিশু শ্রম মুক্ত করা সম্ভব হয়েছে। কৃষি সহ অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাত হতে শিশুদেরকে শ্রম হতে নিরসনের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা নিম্নরূপ: শিশু শ্রম নিরসন সরকার জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অঙ্গীকারবদ্ধ এবং সে লক্ষ্যে বিভিন্ন আইন নীতিমালা প্রণয়নের মাধ্যমে শিশু শ্রমকে নিরুৎসাহিত করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023 সালে শিশু শ্রম সমীক্ষা অনুযায়ী দেশে শিশু শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা 1.77 মিলিয়ন। তন্মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে 1.68 মিলিয়ন। এই সকল শিশুকে শিশু শ্রম থেকে প্রত্যাহার করার জন্য একটি জাতীয় পরিকল্পনা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন 2021-2025 বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় এবং স্থানীয় পর্যায়ে জাতীয় শিশু শ্রম কল্যাণ পরিষদ, বিভাগীয় শিশু শ্রম কল্যাণ পরিষদ, জেলা শিশু শ্রম পরিবেক্ষণ কমিটি, উপজেলা শিশু শ্রম পরিবেক্ষণ কমিটি আইন করা হয়েছে। বিভাগীয় শিশু শ্রম কল্যাণ পরিষদ ও জেলা শিশু শ্রম পরিবেক্ষণ কমিটি
কর্তৃক সচেতনমূলক সভা কর্মশালা আয়োজন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট হতে 2022-2023 অর্থ বছরে 29.60 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মাননীয় মন্ত্রী, হ্যাঁ, মাননীয় উত্তরটি স্পিকার, অনেক দীর্ঘ, এটা পঠিত বলে আপনি চাইলে গণ্য পঠিত করলে বলে- ধন্যবাদ। জি, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য খাদিজাতুল আনোয়ার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 2। মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই, আমার নির্বাচনী এলাকা অনেক বড় একটি এলাকা। এখানে দুটি থানা রয়েছে, একটি ফটিকছড়ি থানা, একটি ভোজপুর থানা। মাননীয় মন্ত্রীর কাছে আমি বিনীতভাবে আবেদন করছি, যদি আমার নির্বাচনী এলাকায় আরো তদন্ত কেন্দ্রের জন্য আমি ইতিমধ্যে আবেদন করেছি, এই তদন্ত কেন্দ্রের কতটুকু অগ্রসর কতটুকু হয়েছে বা করা যাবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রশ্নটি অবশ্য শ্রম বিষয়ক নয়, তবু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চেয়েছেন, আমি মাননীয় সংসদ সদস্যকে এটাই বলবো। আমি এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরটা দিতে হলে আমাকে জানতে হবে। তো আমি আপনার আবেদনটি নিশ্চয়ই আমাদের এখানে আসছে এবং এটা প্রসেস হচ্ছে, এটাই আমি মনে করি। তা আপনি আরো কিছু জানতে হলে আমাদের মন্ত্রণালয়ে আসবেন এবং আপনাকে সমস্ত ইনফরমেশন আমরা সেইখান থেকে দিতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিবুল, নাটোর 2, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, তিনি দক্ষতার সঙ্গে তার মন্ত্রণালয় পরিচালনা করছেন। আমি একটু সময় নেব মাননীয় স্পিকার, 1 মিনিট। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় যখন দেশের বাইরে আমরা যাই, তখন সেই দেশে রাস্তাঘাটগুলো এত চমৎকারভাবে গাড়ি ঘোড়া চলাচল করে, যেখানে কোনো ট্রাফিক থাকে না, পুলিশ থাকে না, কিন্তু সিগন্যালের মাধ্যমে সুন্দরভাবে বাস্তবায়ন রাস্তাঘাট চলাচল করে। নাটোর বাংলাদেশেও মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বলবো যে আমরা যখন ক্যান্টনমেন্টের ভিতরে যাই, তখন এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল করে, এই পরিবেশটা আমার গোটা বাংলাদেশে এই সিগন্যাল বাতির মাধ্যমে আমরা আইন করে হলেও এইটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য ট্রাফিক ব্যবস্থার পরে কথা বলছেন। মাননীয় স্পিকার, এটা অবশ্যই সত্য, আমাদের দেশে ঢাকায় বিশেষ করে 2 কোটি লোকের বাস। মাননীয় স্পিকার, একটা শহরে মানে যানবাহন উপযোগী রাখার জন্য, ট্রাফিক ব্যবস্থা সুস্থ রাখার জন্য অন্তত 25% রাস্তার প্রয়োজন হয়। সেখানে আছে আমাদের 9%। এই এলিভেটেড এক্সপ্রেস এগুলি যুক্ত হলে হয়তো 9.5 হতে পারে। তা আমাদের রাস্তার সংকট রয়েছে মাননীয় স্পিকার। আর আমরা ট্রায়াল ভাবে একবার দিয়েছিলাম, তাতে আমরা মহাজটের একটা দৃশ্য দেখেছিলাম। তা আমরা সেই জন্যই আমরা সরে যেয়ে আবার আমরা একটা প্ল্যান নিয়েছি। আমাদের 2টি সিটি কর্পোরেশনের 2 মেয়র সহ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা কিভাবে